ভিসা পাসপোর্ট ছাড়াই যদি বিদেশ ভ্রমণের স্বাদ নেওয়া যায় তাহলে কেমন হবে বলুন তো ব্যাপারটা। আর সেটাও যদি হয় তিব্বত। যদি বলি কলকাতা থেকে মাত্র 8 ঘন্টা ট্রেন পথ দূরত্বে রয়েছে এমন এক অদ্ভুত গ্রাম যেখানে বসবাস করেন প্রায় 2700 তিব্বতীয়, যেখানে রয়েছে পূর্ব ভারতের সবচেয়ে বড় মনেস্ট্রি, যেখানে বুদ্ধ প্রার্থনার ঘণ্টাধ্বনি আর সবুজে ঘেরা পাহাড় তৈরি করে এক মোহময়ী পরিবেশ। কি ভাবছেন, এটাও কি সম্ভব? ওয়েলকাম টু জিরাং। তিব্বতের যেন এক মিনি ভার্সন, তবে শুধু জিরাং নয়। 3 দিনের এই ছোট্ট সফরে আলাপ করিয়ে দেব উড়িষ্যার দ্বিতীয় উচ্চতম পর্বত শৃঙ্গের, যার পরতে পরতে জড়িয়ে আছে রামায়ণ মহাভারতের ইতিহাস। তাছাড়া মন ছুঁয়ে দেওয়া ঝর্ণা, ড্যাম, জঙ্গল আর এরকম মন ভোলানো রাস্তা তো থাকছেই। তাহলে চলুন বেরিয়ে পড়ি আরও এক আনএক্সপ্লোর জায়গা এক্সপ্লোর করতে। আমি শ্রেষ্ঠা, আমি সৌভিক, আমি বিলাস, আর আপনারা দেখছেন আমাদের চ্যানেল এসএসবি এক্সপ্লোরার। তাহলে চলুন বেরিয়ে পড়া যাক। জিরাং ও মহেন্দ্রগিরি এই ট্যুর করতে হলে সবার প্রথমে আপনাদের পৌঁছাতে হবে ওড়িশার ব্রহ্মপুর বা বেরহামপুর স্টেশনে। সাউথ ইন্ডিয়াগামী অধিকাংশ ট্রেনেরই ব্রহ্মপুরে স্টপেজ রয়েছে। সময় লাগে ওই 8 থেকে 10 ঘন্টা। ডিটেলস স্ক্রিনে দেওয়া থাকলো। অমরাবতী এক্সপ্রেস ধরে সকাল 8:30টায় আমরা পৌঁছে গেলাম ব্রহ্মপুরে। তো ট্রেনে করে আমরা ইতিমধ্যে চলে এসেছি উড়িষ্যার সিল্ক সিটি নামে খ্যাত ব্রহ্মপুর স্টেশনে। তো স্টেশন থেকে 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে আমরা বাইরে বেরিয়ে এসেছি। এই রাস্তা ধরে আমরা হেঁটে চলেছি স্টেশনের ঠিক উল্টো দিকে যে কার স্ট্যান্ডটা রয়েছে ওই দিকে। আমরা যেহেতু আগে থেকে কিছু ট্যুর প্ল্যান করে আসিনি, তো এই ট্যাক্সি স্ট্যান্ডে গিয়ে আমরা ড্রাইভার দাদের সাথে কথাবার্তা বলি আমাদের ট্যুর প্ল্যানের জন্য। তো চলুন যাওয়া যাক। স্টেশন থেকে আমরা ট্যাক্সি অলরেডি বুক করে নিয়েছি, আর আমাদের সাথে ড্রাইভার দাদা রয়েছেন চন্দনদা। তো ওনার গাড়িতেই আমরা আজকের ফার্স্ট দিনের ডে প্ল্যান করছি। তো আমাদের আগের জার্নি আমাদের চন্দনদা বলুক, তার মুখে শুনে নি উনি আমাদের কোথায় কোথায় ঘোরাচ্ছেন। हाँ, अभी हम बालकुमारी जा रहे हैं बरहमपुर स्टेशन से। अभी हम ये जो रास्ता है ये टंकिया टामना है, जो घाट रूट है ये रास्ता जाता है बालकुमारी के लिए। ये बरहमपुर से 28 किलोमीटर है। আমরা চলে এসেছি আমাদের এই ট্যুরের প্রথম স্পট উড়িষ্যার গঞ্জাম জেলার বালাকুমারী টেম্পেলে। আগে এখানে যেটা শুনলাম, আগে প্রায় 1260খানা সিঁড়ি টপকে এই মন্দিরের মাথায় উঠতে হতো। তো এখন 2-3 বছর আগে একটা পাকা রাস্তা হয়েছে, খুব স্টিপ, বাট গাড়ি উঠছে। এবং এখান দিয়ে উঠে এরকম ওপরে সেট দেওয়া, নিচে সিঁড়ি দেওয়া এরকম রাস্তা রয়েছে। তো এটা দিয়ে আমরা উপরে যাচ্ছি, দেখি গিয়ে কীরকম ভিউ পাই। তো আমরা এখন কেরান্ডিমালার পর্বতশ্রেণীর একদম টপ ভিউ কিন্তু বালকুমারী মন্দিরের সামনে দাঁড়িয়ে রয়েছি। তো এখানকার মাতা পূজিত হন, বিশেষ করে এখানকার লোকালদের মধ্যে যে বিশ্বাসটা রয়েছে যে এখানে মনস্কামনা সবার পূর্ণ হয় পুজো দিলে। তো সেই কারণেই কিন্তু প্রচুর ভক্ত আপনারা দেখতে পাচ্ছেন আশেপাশে মায়ের মন্দিরে পুজো দিতে রয়েছে। আর তার থেকে বড় কথা, এখান থেকে কিন্তু আশেপাশের ভিউটা অসাধারণ। টপ পয়েন্ট থেকে সেদিন যা ভিউ পেয়েছিলাম তা এক কথায় ছিল অনবদ্য। এই মন্দির সকাল 9টায় খুলে সন্ধে 6টায় বন্ধ হয়ে যায়। আমাদের পরবর্তী গন্তব্য বাঘালটি ড্যাম। তবে এখানে গাড়ির ব্যাপারে কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশান দিয়ে রাখি। বুক করে না আসলে স্টেশন থেকে কতটা কি গাড়ি পাওয়া যায় সেই ব্যাপারটার একটা আইডিয়া নেওয়ার জন্যই আমরা ঠিক করেছিলাম ব্রহ্মপুর স্টেশনে নেমে গাড়ি বুক করব। তবে স্টেশন নেমে বুঝেছিলাম 4 সিটার গাড়ির সংখ্যা খুব সীমিত, আর বেশিরভাগ দাদারাই দারিংবাড়ি আর গোপালপুর যেতেই আগ্রহী। 6 সিটার গাড়ি উপলব্ধ ছিল কেবলমাত্র একটি, কিন্তু তার ড্রাইভারের ব্যবহার মোটেই আশানুরূপ ছিল না। বরং আমাদের এই যাত্রার সফর সঙ্গী চন্দনদা যখন আমাদের পিক আপ করতে আসেন তার সাথে একরকম বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। তবে চন্দনদাকে কিভাবে যোগাযোগ করেছিলাম আর আপনারাই বা কিভাবে যোগাযোগ করবেন একটু পর আপনাদের জানাচ্ছি। এই তো আমরা বাঘালটি ড্যামে পৌঁছে গেছি, চলুন জায়গাটা আগে ঘুরে নিই।
আমরা চলে এসেছি কিন্তু আজকে আমাদের দ্বিতীয় স্পট এই বাঘালতি ড্যাম। এই ড্যামটি এতটাই সুন্দর, দেখুন এখানে গভীর জলধারা বোঝা যাচ্ছে, আর আশেপাশে কিন্তু পুরো একদম টোটালটা ড্যামটা চারিদিকে পাহাড় দিয়ে ঘেরা, আর পুরোটাই সবুজ। উড়িষ্যাতে এই গঞ্জাম ডিস্ট্রিক্টের এই বাহুদা নদীর উপর অবস্থিত এই ড্যামটি, মানে কি বলবো, এসে যেন মনটা সত্যি ভরে গেল। অনেকে উড়িষ্যা মানে শুধু আমরা পুরী সমুদ্র বাদে আর কিছু বুঝি না, কিন্তু এর বাইরেও যে এতটা সুন্দর হতে পারে এই ড্যামে, আর না আসলে কিন্তু আমরা সত্যি বুঝতে পারতাম না। সুগভীর জলরাশি, মেঘে ঢেকে দেওয়া পাহাড়, আর তার মাঝখান দিয়ে এত সুন্দর হেঁটে যাওয়ার মতো রাস্তা। বেশ কিন্তু একটা বিদেশ ভাইব পেলাম এখানে এসে। এখানকার লেকের জলে কিন্তু নৌকা বিহারেরও সুযোগ রয়েছে, ভাড়াও খুবই কম, মাত্র 20 টাকা। সময়ের অভাবে আমরা বোটিং না করলেও এটা কিন্তু অবশ্যই রেকমেন্ড করব। 1 থেকে 1.5 ঘন্টা এই জায়গাটিকে ঘোরার জন্য অবশ্যই হাতে রাখবেন। বাঘালতি ড্যাম ঘুরে আমরা এগিয়ে চললাম আরও এক নামকরা ট্যুরিস্ট স্পট ঘোদাহাদা ড্যামের পথে। বাঘালতি থেকে ঘোদাহাদা ড্যামের দূরত্ব প্রায় 48 কিলোমিটার, আর পৌঁছাতে সময় লেগেছিল ওই 1.5 ঘন্টা। তো আমরা চলে এসেছি আজকের দিনের মতো শেষ স্পট ঘোদাহাদা ড্যামে। এই ড্যামটা খুব সুন্দর করে সাজানো গোছানো, চারদিকে পার্কের মতো, আর প্রচুর গাছপালা দিয়ে সুন্দর করে ডেকোরেশন করা। ওপাশে সুন্দর একটা মূর্তিও রয়েছে, আর এখনও উপরে উঠতে হবে, উপরের দিকে ড্যাম। পার্কের মধ্যে বাচ্চাদের খেলার জন্য কিন্তু অসংখ্য জিনিসপত্র রয়েছে এখানে। যাই হোক, হাতি সাজিয়ে রেখেছে, একটু ট্রাই করে আসি। হ্যাঁ, হাতির পিঠে চড়ার জন্য দেখি চড়তে পারি কিনা, হবে কিনা জানি না। উঠে পড়ছি কিন্তু হাতির পিঠে, আর বেশি রিস্ক নেওয়া যাবে না, এই নেমে বললাম। তো যাই হোক, এগুলো বাচ্চারা বেশি মজা পাবে, আমার একটু মজা করার ইচ্ছা হলো অনেকদিন পরে। না সত্যি পার্কটা কিন্তু সুন্দর করে সাজানো। যাই হোক, ড্যামের উপরে উঠে নিই, আমরা উঠি, তারপর বাকিরা ড্যামের উপর গিয়ে দেখছি কিরকম লাগবে। কুমির সংরক্ষণের জন্য এই ড্যামটি কিন্তু বিখ্যাত, তাই জলে নামা বা বোটিং করার কোনো সুযোগ এখানে পাবেন না। আকাশ অনেকক্ষণ ধরে কালো হয়েছিল, এবার বৃষ্টিও শুরু হয়ে গেল। ঘণ্টাখানেক মুষলধারে বৃষ্টির পর যখন ড্যাম থেকে ফেরার পথে এগোলাম, সূর্য তখন অস্তাচলে। আজকের জন্য হোটেল আমরা আগেই বুক করে নিয়েছিলাম, জিরাঙের রিপা হাউস। কন্ট্যাক্ট নাম্বার স্ক্রিনে দিয়ে দিলাম। এসি নন এসি 2 রকম রুমই অ্যাভেলেবেল থাকে। এসি রুমের ভাড়া 1400 আর নন এসি 1200 টাকা। স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে ফোন করে কবে, কতজন আসছেন ও কী রকম রুম নেবেন জানিয়ে দেবেন। অ্যাভেলেবেল থাকলে কোনো অগ্রিম পেমেন্ট ছাড়াই দাদারা রুম রিজার্ভ করে দেন। অনেকেই ব্রহ্মপুর স্টেশনের আশেপাশে হোটেলে নাইট স্টে করেন, কিন্তু আমাদের বানানো এই ট্যুর প্ল্যান ধরে গেলে প্রথম রাতটা জিরাঙের এই রিপা হাউসেই স্টে করবেন। দাম হিসাবে ঘরগুলি বেশ ভালোই, আর পরিবেশটা সত্যিই শান্ত আর মনোরম। হবে নাই বা কেন, জিরাঙের মনেস্ট্রির ঢিল ছড়ার দূরত্বেই রয়েছে এই হোমস্টে। তবে খাওয়া দাওয়ার অপশান কিন্তু এখানে প্রায় একদমই নেই, শুধুমাত্র খাওয়ার জলটাই এনারা প্রোভাইড করে দেন। পরদিন সকালে ঘুম ভাঙতেই বাইরে বেরিয়ে অনুভব করলাম কতটা শান্ত, কিন্তু মন ছুঁয়ে যাওয়া এক জায়গায় চলে এসেছে। চারিদিকে ঘিরে রয়েছে অসংখ্য পাহাড়, আর তার মাঝে মাথা তুলে দাঁড়িয়ে আছে পূর্ব ভারতের সবথেকে বড় মনাস্ট্রি। শুধু মনাস্ট্রি নয়, চারপাশের পরিবেশেও রয়েছে কিন্তু বিদেশের ছোঁয়া। মানুষজন, পোশাক আশাক, আচার আচরণ সব মিলিয়ে মিনি তিব্বত নামকরণ একদম পারফেক্ট হয়েছে বলেই কিন্তু মনে হলো। সকালটা একটু এদিক ওদিক ঘুরে ব্রেকফাস্ট করতে পৌঁছে গেলাম রিপা হাউসের সামনে রিপা ফুড কোর্টে। রান্নাঘরে উকি मारते ही चोखे पड़लो तैरी होच्छे पहाड़ी मोमो। हाँ, ये पूरा मोमो के अंदर में डालेगा स्टफिंग। ये डालेगा तो टेस्ट भी अच्छा होता है। इसमें सिर्फ ये पनीर, कैबेज और गाजर, ऑनियन इतना ही मिक्स करते हैं। ফুড কোর্টে এসে যেটা জানতে পারলাম সেখানে হচ্ছে সকালের ব্রেকফাস্ট হিসেবে এখানে দুটো জিনিস মেনলি পাওয়া যায়, একটা হচ্ছে মোমো আর একটা হচ্ছে চাউমিন। মোমো বলতে ভেজ মোমো আর কি। তো দিদি রান্নাও করছে দেখলাম মোমো, তো আমরা এসে দুটোই অর্ডার দিয়েছি, খেয়ে দেখি টেস্টটা কীরকম। তো দেখা যাক কীরকম এখানকার খাবারের টেস্ট। কেমন লাগছে? না ভালো, একটু আমাদের ওখানে থেকে মোমোর টেস্টটা ডিফারেন্ট, বাট ভালো, অন্যরকম। চাউমিনটা দেখ কেমন লাগছে। না, চাউমিনটা দারুণ করেছে। সকাল থেকে কিছু খাইনি এখন অবধি, খিদেটাও প্রচণ্ড পেয়েছে, বাট চাউমিনের টেস্টটা সত্যিই খুব সুন্দর। সস দিয়ে চাউমিনটা খেতে দারুণ লাগবে। মোমো স্টাফিংটাও আলাদা, সত্যিই আলাদা। তাহলে চলুন খাওয়া দাওয়া করে নিই, তারপরে দেখা হচ্ছে।
একদম। খাওয়া দাওয়া করে মেঘলা আকাশকে সঙ্গে নিয়ে আমরা উঠে পড়লাম গাড়িতে। गुड मॉर्निंग, आज डे 2 है। आज हम जिरंग मोनेस्ट्री से मांकड़िया वाटरफॉल की ओर जा रहे हैं और ये लगभग 20 किलोमीटर का जर्नी है और रास्ता बहुत बढ़िया है, हिली एरिया है, तो कम से कम 40 मिनट का जर्नी है ये। 1-2 घंटा में हम मांकड़िया वाटरफॉल कवर करके फिर वापस मोनेस्ट्री जा सकते हैं। গাড়ি থেকে নামতেই কানে আসছিল জলরাশির গর্জন। সামান্য একটু এগোতেই নজরে এলো অপরূপ সুন্দর এক জলপ্রপাত। তিব্বতে এসে জলপ্রপাতের সাক্ষী হব না, এটা কিন্তু হতে পারে না। আর ঠিক তাই আজকে আমরা দ্বিতীয় দিনে এত সুন্দর একটা সুবিস্তর জলরাশির ফিলিংস উপলব্ধি করতে পারলাম। এতটা উঁচু থেকে জলধারা কন্টিনিউ বয়ে আসছে আর চারিটা দিক সবুজ পাহাড়ে পুরো ঘেরা, এক নিদারুণ সৌন্দর্যের সাক্ষী হলাম কিন্তু আমরা এই জলপ্রপাতে এসে। এই ওয়াটারফলসটি উড়িষ্যার ইস্টার্ন ঘাট পর্বতের গজপতি জেলায় অবস্থিত। হ্যাঁ, এই জলপ্রপাতের নামটা কিন্তু বেশ মজাদার, কারণ বাঁদররা নাকি এই জলপ্রপাতটা পুরো এক পাশ থেকে আরেক পাশে লাফিয়ে যেতে পারে। আর এখান থেকে আদিবাসী ভাষায় এই জলপ্রপাতকে বলা হয় মাকাডা ডিহা। সত্যি মন ভরে গেল আজকে আমাদের এই মিনি তিব্বত ট্যুরের জলপ্রপাতে এসে। তো আজকে দুপুরে লাঞ্চের জন্য আমরা চলে এসেছি বুদু ইন্টারন্যাশনাল এই রেস্টুরেন্টটিতে। এখানকার লোকালরা এবং সেই সঙ্গে আমাদের গাড়ির ড্রাইভার দাদাও বলছিলেন যে এখানকার মটনটা নাকি খুব স্পেশালভাবে তৈরি করে। তো সেই মতো আমরা অর্ডারও দিয়ে দিয়েছিলাম মটন আর তার সঙ্গে ভাত, এবং দেখো খুব তাড়াতাড়ি সার্ভ করে দিয়ে গেছে। একদমই তাই, অর্ডার করার কিছুক্ষণের মধ্যে কিন্তু আমাদের টেবিলে সার্ভ করে গেছে এনাদের স্পেশাল মটন। তো সেটা খাবার পরই বোঝা যাবে যে কতটা স্পেশাল। তো যাই হোক, এনাদের মটনটা টেস্ট করে যাক, তাহলে বোঝা যাবে কতটা টেস্টি অ্যাকচুয়ালি। ভালো, ঠিকঠাকই করেছে। হ্যাঁ, ভালো বলে উঠছে মটনটা, মানে খাওয়া যাচ্ছে ভালো মতো। একদমই, সোসটা যখন বলেছে ভালো লেগেছে, আমারও ভালো লেগেছে, খারাপ লাগেনি। হ্যাঁ, একদম ঠিকঠাক। যদি রিপা হাউসে রুম অ্যাভেলেবেল না থাকে তবে জিরাঙে থাকার জন্য এই হোটেল বুদু ইন্টারন্যাশনালকে কনসিডার করতেই পারেন। খরচা মোটামুটি একই পড়বে। যদিও রুম দেখিনি, তবে চন্দনদার কাছ থেকে জেনেছিলাম যে রুমগুলো বেশ ভালোই। হাতে সময় থাকলে মাকাদা দিহা ওয়াটারফলসের সঙ্গে তপ্তপানি ডিয়ার পার্ক ও তপ্তপানি সালফার হট স্প্রিংটা আজকেই ঘুরে নেবেন। এছাড়া পুরো জিরাং জুড়েই ছড়িয়ে রয়েছে ছোট বড় অসংখ্য মনেস্ট্রি। তবে আমরা ঘুরতে চলে এলাম এখানকার সবচেয়ে ইউনিক পদ্মসম্ভাবা মহাবিহারে। প্রবেশ মূল্য 5 টাকা। আমরা এখন চলে এসেছি পদ্মসম্ভাবা মহাবিহারা মনেস্ট্রিতে। এটি হলো পূর্ব ভারতের সবথেকে বড় মনেস্ট্রি। বৌদ্ধ ধর্মগুরু দলাই লামা এটি প্রতিষ্ঠা করেন 2010 সালের জানুয়ারি মাসে। আর এই মনাস্ট্রিটি লোকালদের কাছে ল্যান্ড অফ হ্যাপিনেস নামেও কিন্তু পরিচিত। আতানপুরি আর্কিটেকচারে নির্মিত এই মনাস্ট্রির উচ্চতা প্রায় 70 ফুট, যা কিনা প্রায় 5 তলা বাড়ির সমান। মনাস্ট্রি করার সময় আমার একজন মঙ্কের সাথে পরিচিত হলো, তো ওনার সাথে কিছু কথাবার্তা বললাম, ভালো লাগলো। আর বাকি কথা আপনারা ওনার মুখ থেকে শুনে নিন এই মনাস্ট্রি সম্পর্কে বা ওনাদের লাইফস্টাইল সম্পর্কে। তো क्या नाम है आपका? रूपसंग रब के। अच्छा, तो आप कितना आदमी रहते हैं, कितना मॉन्क रहते हैं यहाँ पर? इधर 200 के आसपास है। 200 के आसपास, मतलब सबका पढ़ाई एक साथ, 200 आदमी एक साथ? 200 आदमी एक साथ बोलने से अभी इधर स्कूल भी है, कॉलेज भी है। स्कूल भी है, कॉलेज भी है। और अपने अपने क्लास के अनुसार सब पढ़ाई होता है। आपका कौन सा क्लास है? मेरा 13। आप है कहाँ से है आपका? मैं आसाम से हूँ। आसाम से है। कितना साल हो गया इस मॉनेस्ट्री में आपका? आसाम से हूँ और मेरा 14-15 चल रहा है। 14-15 साल चल रहा है। 14-15 साल चल रहा है। अच्छा, और यहाँ का आपका सीनियर मतलब गुरु आप कौन है? गुरु जो बड़ा गुरु जी है हमारा, वो नामखारी मुझे बोलते हैं। अच्छा, नामखारी मुझे, वो अभी नेपाल में रहते हैं। नेपाल में रहते हैं, क्योंकि इधर उनका वो अभी 88 साल का हो गया। 88 साल का है। ठीक है, बहुत बढ़िया, एकदम अच्छा लगा। ओके, हाँ जी, आपसे बात करके। ध्यान रखिए आप। नमस्कार। মনাস্ট্রি ঘুরে আমরা বেরিয়ে পড়লাম চারপাশটা একটু ঘুরে দেখতে। সামনেই রয়েছে সুন্দর এক লেক, যেখানে চাইলে বিকালটা বোটিং করেও কাটাতে পারেন। লেকের পাশ দিয়ে আছে সুন্দর পায়ে হেঁটে চলার রাস্তা। ফুরফুরে বাতাসে গা ভাসিয়ে কয়েক পা এগোতেই পৌঁছে যাবেন এই স্তূপায়।
আর স্তূপা থেকে একটু ডান দিকে গেলে চোখে পড়বে এই বিরাট ব্যানার। এই গ্রামেই বাস করেন প্রায় 2700 তিব্বতীয়। তবে গ্রামটা কিন্তু শুধু নামেই, প্রতিটি বাড়ি এতটাই সুন্দর, বাড়ি না বলে অট্টালিকা বলাটাই মনে হয় শ্রেয়। বিকেলটা এখানে কাটিয়ে সন্ধ্যায় ফিরে এলাম রুমে। তবে দ্বিতীয় রাত কাটানোর জন্য একটা খুব সুন্দর জায়গার সন্ধান একটু পর দিচ্ছি। রাত 9টায় বেরিয়ে পড়লাম ডিনারের জন্য। গন্তব্য রিপা হাউস থেকে 100 মিটার দূরে নেচার নেস্ট ফ্যামিলি রেস্টুরেন্টে। তো রাতে ডিনার অলরেডি সার্ভ করে গেছে, ভাত দিয়েছে, ডাল দিয়েছে, চিকেন আছে, পর্ন আছে। তো যাই হোক, প্রথমে চিকেনটাই টেস্ট করে দেখি, পরে ডাল টেস্ট করবো আর কি। একদম একদম খিদে পেয়ে গেছে বড্ড, নিয়ে নেওয়া যাক সবগুলো তাহলে একটু একটু আমি করে। প্রথমে চিকেন টেস্ট করি, তুই পর্ন টেস্ট কর। হ্যাঁ হ্যাঁ, বাহ, অন্যরকম খেতে ভালো লাগছে খেতে। না আমার চিকেনটা কিন্তু দারুণ হয়েছে, গ্রেভিটা দুর্ধর্ষ হয়েছে, চিকেনটা খুব দারুণ রান্না করেছে। ভালো ভালো ভালো, বেশ একটা মানে মালাইকারির একটা টেস্ট আছে, মানে মালাইকারি যেমন হয় ওরকম টাইপের টেস্ট। যাক, মানে খাবার কোয়ালিটি ঠিকঠাক। হ্যাঁ, ভাতগুলোও বেশ ভালো। খেয়ে নি, তারপর দেখা হবে, কথা হচ্ছে। আজ আমাদের প্ল্যান মহেন্দ্রগিরি। তবে মহেন্দ্রগিরি যাওয়ার আগে আমরা ঘুরে নিলাম জিরাং থেকে মাত্র 7 কিলোমিটার দূরে খাসাদা ওয়াটারফলস। দেখতেই পাচ্ছেন ঝর্ণাটা কতটা সুন্দর, পাহাড়ের বুক চিরে ঠান্ডা জল নেমে আসছে। বর্ষাবাতের আশেপাশের সময়ে ছোট হলেও ঝর্ণাটি কিন্তু বেশ ফুলে ফেপে ওঠে। সত্যি বলতে চারপাশের সবুজ প্রকৃতির মাঝে শুধু পাখির ডাক আর জলের গর্জন, আলাদা একটা শান্তি ফিল করেছিলাম পাশে বসে। বর্ষাকালে জায়গাটা কিন্তু খুব স্লিপারি হয়ে যায়, তাই ভালো গ্রিপের জুতো কিন্তু অবশ্যই পরে আসবেন। মর্নিং, আজকে আমাদের ট্যুরের 3 নম্বর দিন আর কি, 3rd ডে। তো সকাল সকালে আমরা আর্লি মর্নিংয়ে বেরিয়ে পড়েছি, আর আমাদের সাথে আমাদের চন্দনদাও রয়েছেন। তো উনি আমাদের ট্রিপ যেটা প্ল্যান করেছেন, শোনা যাক উনি আমাদের কোথায় নিয়ে যাবেন আজকে। आज हम जिरांग मोनेस्ट्री से निकले, अभी जाएंगे महेंद्रगिरी के लिए। 60 किलोमीटर का डिस्टेंस है, रोड बढ़िया है और जाने में कम से कम एक 1.5 घंटा लगेगा, ठीक है। और रास्ते में ये पूरा आपको जितने भी जंगल है, पेड़ पौधे हैं, यहाँ पे सब फ्रूट्स का पेड़ मिलता है। আসলে আমরা এটাই দেখছিলাম, আশেপাশ থেকে কিন্তু প্রচুর কাঁঠাল গাছও দেখলাম। তবে একটা স্পেশাল জিনিস বলছে, এখানকার কেউ নাকি কাঁঠাল খায় না, কাঁঠালগুলো পেকে পেকে নিচে পড়ে যায়। তো যাই হোক, যদি কোনো পড়া কাঁঠাল পাই আমরা তো খাবো অন্তত। আর যেটা হয়, পাইনঅ্যাপেল আর কলা বলছে এখানে আপ টু আপনার ভুবনেশ্বর, ব্রহ্মপুর সব এখান থেকে সাপ্লাই হয়। হ্যাঁ, এখানে আনারস দেখলাম, সামনে একটা মার্কেট ছিল, আমরা যেটা ছেড়ে আসলাম উইকলি ওয়ান্স, প্রত্যেক মঙ্গলবার করে বসে হিউজ পরিমাণে আনারস বিক্রি হচ্ছে। তো চলুন যাওয়া যাক আমাদের আজকে মহেন্দ্রগিরিতে। মহেন্দ্রগিরি যাওয়ার পথে রাস্তার পাশেই আমরা ব্রেকফাস্ট সেরে নিয়েছিলাম। মহেন্দ্রগিরি এন্ট্রি পয়েন্টে 4 হুইলার গাড়ির জন্য 100 টাকা এবং 2 হুইলার বাইকের জন্য 50 টাকা এন্ট্রি ফি আছে। সামান্য একটু এগোতেই শুরু হয়ে গেল সাপের মতো আঁকাবাঁকা রাস্তা। মেঘ তখনও আমাদের ছুঁতে না পারলেও ড্রাইভার দাদার কথায় আর মাত্র কিছুক্ষণে আমরা পৌঁছে যাব মেঘের রাজ্যে। অল্প কিছু সময়ে গাড়ি আমাদের নামিয়ে দিল মহেন্দ্রগিরি টপে। আমরা কিন্তু এখন দাঁড়িয়ে রয়েছি উড়িষ্যার দ্বিতীয় উচ্চতম পর্বতশৃঙ্গে। কি বলবো, অনেক জায়গায় তো ঘুরে বেরিয়েছি, এখানে যে বিভৎস জোরে হাওয়া দিচ্ছে কিছু বলার নেই। প্রায় 80 থেকে 90 কিলোমিটার বেগে হাওয়া দিচ্ছে। কিছুক্ষণ আগে বৃষ্টি হচ্ছিল বলে ছাতা বার করছে, ছাতা আমাকে উড়িয়ে নিয়ে বাইরে যাচ্ছে। মানে অনেক স্পট ঘুরেছি, এখানকার মতো ট্রিমেন্ডাস স্পট সত্যি বলতে কখনো খুঁজে পাইনি। আপনাদেরকে অবশ্যই রেকমেন্ড করবো অন্তত একবার উড়িষ্যার এটা আনএক্সপ্লোর স্পট বলবো। কিছুক্ষণ আগে এখানে একটা ঘূর্ণবাদ সৃষ্টি হয়েছিল, কেটে গেছিল। ঘূর্ণবাদটা এরকমভাবে এতটা সামনাসামনি কাজ থেকে আমরা উপলব্ধি করলাম, মনে হচ্ছিল টেনে নিয়ে চলে গিয়ে হয়তো যাই হোক মানে বাড়িতে গিয়ে সোজা পৌঁছাতাম। তো
আর ওয়েদার নিয়ে তো কোনো কথা হবে না, টোটালটা এখানে পাহাড় দিয়ে ঘেরা, সবুজে সবুজ, এবং কাশ্মীর ভ্যালি বলবো না কিন্তু ভ্যালির মতো এতটাই সুন্দর জায়গা হচ্ছে মহেন্দ্রগিরি। বাবা সিঁড়ির কি অবস্থা, এটা সিঁড়ি চড়াই না উতরাই কিছু বোঝা যাচ্ছে না তো, সিঁড়িও না, পাথরগুলো অবিন্যস্তভাবে চারিদিকে ছড়িয়ে রেখেছে। আমরা তার উপর দিকেই দিয়ে কিন্তু চলে যাচ্ছি একদম মহেন্দ্রগিরির টপে ওঠার জন্য। উপরে একটা শিব মন্দির রয়েছে আর আমরা 3 ভাই মিলে টার্গেট করেছি কিন্তু একদম টপ শিব মন্দিরে উঠবো। বাবা দর্শন না করলে হবে মহেন্দ্রগিরিতে এসে, তার জন্য কিন্তু আমরা একদম শেষ অবধি উঠে ছাড়বো, তাই তো? একদম। চলো, অনেকটা রাস্তা চড়াই ক্রস করার পর আমরা মোটামুটি একটু সিঁড়ির শেপের বা সিঁড়ির মতন করে পাথর পেলাম, যার ফলে কিন্তু এবার একটু উঠতে আগের থেকে কিছুটা হলেও সুবিধা হচ্ছে আর কি। তো এই পজিশনে যেখানে এসছি, যত উপরে উঠছি অক্সিজেনের ঘাটতি কিন্তু হচ্ছে, যেটা বডি বলে দিচ্ছে যে অক্সিজেনের পরিমাণ কমছে। আর চারপাশ থেকে কিন্তু পুরো মেঘ ভেসে বেড়াচ্ছে, শুধু ভেসে বেড়াচ্ছে না, আমার গায়ের উপর দিয়ে হাতের উপর দিয়ে মেঘ চলে যাচ্ছে। উড়িষ্যার দ্বিতীয় উচ্চতম শৃঙ্গ মহেন্দ্রগিরি, যার উচ্চতা প্রায় 4924 ফুট। তবে মহেন্দ্রগিরি কিন্তু শুধু প্রাকৃতিক সৌন্দর্যের বা উচ্চতার জন্য পরিচিত নয়, এর ঐতিহাসিক ও পৌরাণিক গুরুত্বও অপরিসীম। পাণ্ডবরা তাদের অজ্ঞাতবাস চলাকালীন এই পাহাড়ে বেশ কিছুদিন ছিলেন বলে লোকমুখে পরিচিত আছে। রামায়ণ অনুসারেও মহর্ষি পরশুরাম এই পাহাড়েই তপস্যা করেছিলেন। এখানকার শিবলিঙ্গগুলি সেই তপস্যারই সাক্ষী ইতিহাসের দিন থেকে আজও বহন করে চলেছে। আরও একটি বিস্ময়কর তথ্য জেনেছিলাম যে প্রাচীন নাবিকদের নকশাতেও নাকি ভারতীয় উপকূলীয় অঞ্চল থেকে দৃশ্যমান পাহাড়ের শীর্ষ হিসাবে এই মহেন্দ্রগিরি অর্থাৎ মহেন্দ্রের পাহাড়ের উল্লেখ আছে। কি মনে হচ্ছে মাত্র কয়েক ঘন্টায় এই জায়গা উপভোগ করা খুব কঠিন, তাই তো? আমাদেরও ঠিক এটাই মনে হয়েছিল। তবে আফসোসের কিছু নেই, এই মহেন্দ্রগিরির টপেই রয়েছে উড়িষ্যা সরকারের OTDC এর মহেন্দ্রগিরি ইকো রিসোর্ট। বুকিং OTDC এর সাইট থেকে করতে হয়। একটু দামি হলেও যে নিদারুণ অভিজ্ঞতার সাক্ষী আপনারা এখানে এসে থাকবেন তা এক কথায় অমূল্য, আর এটা আমাদের গ্যারেন্টি। সেক্ষেত্রে প্রথম রাতটা রিপা হাউসে আর সেকেন্ড দিনটা সারাদিন ঘোরাঘুরি করে বিকেল পৌঁছে যান এই ইকো রিসোর্টে। তবে আমাদের এই ট্যুরের সময় অজ্ঞাত কোনো কারণে এর বুকিং বন্ধ ছিল। দুপুর প্রায় 3টে নাগাদ এক অভূতপূর্ব রোম্যান্টিক অভিজ্ঞতা সঙ্গে নিয়ে চলে এলাম পাহাড়ের নিচের দিকটায়। তবে আমাদের গাড়ির ড্রাইভার চন্দনদার দৌলতে এত সুন্দর একটা মধ্যাহ্নভোজের স্বাদ আমরা সেদিন পেয়েছিলাম, যা কিন্তু ভাষায় ব্যাখ্যা করা যাবে না। মহেন্দ্রগিরি যাওয়ার সময় উপরে কিন্তু কোনো খাবারের ব্যবস্থা নেই। মহেন্দ্রগিরি থেকে 5 কিলোমিটার নিচেই এখানে ঠাকুরের মন্দির রয়েছে, ওনাদেরকে আগে থেকে বলে যেতে হয়, আর ওনারা সেই হিসাবে খাবার রান্না করে রাখেন। আমরা যাওয়ার সময় বলে গেছিলাম, আর এখন ফেরার পথে ওনাদের ওখানে এসেছি, ঠাকুর দর্শন করে আমরা খেতে বসেছি, ওনারা সার্ভ করে গেছে, আমরা দুপুরের লাঞ্চ এখানেই করে নিচ্ছি। অন্ন ভোজন সম্পন্ন করে যখন আমরা রওনা দিলাম তখন অবধি প্ল্যান করা শেষ স্পটের উদ্দেশ্যে, মেঘলা দিনের পরন্ত বেলা তখন প্রায় ফুরিয়ে এসেছে। মহেন্দ্রগিরি থেকে নেমে আমরা চলে এসেছি এই বাড়িয়া পাথারা ওয়াটারফলসে। তো এই ওয়াটারফলসটি এতটাই সুন্দর, আর এই বিস্তর জলধারা কিন্তু নেমে পড়ছে হচ্ছে ওই মহেন্দ্রগিরি পর্বত থেকে এর সোর্স। আমরা ওই স্পটটিকে এনজয় করার জন্য চলে আসলাম, এসে কিন্তু সত্যি মুগ্ধ হয়ে গেলাম। দারুণ জল, একদম চারিদিকে যেন পুরো বরফের মতো ঠান্ডা জল ছড়িয়ে পড়ছে। রাত 8টায় ব্রহ্মপুর পাই পৌঁছে গেলেও ফেরার ট্রেনের টাইম ছিল রাত 2টোয়। পাহাড়, নদী, জঙ্গল, ড্যাম, ঝর্ণা, মেঘ, এই ট্যুরে হয়তো সমুদ্রটাই ঘোরা বাকি ছিল। ভাবলাম সেটাই বা বাদ যায় কেন, যেমন ভাবা তেমন কাজ। পৌঁছে গেলাম বিচের ধারে। প্ল্যানে না থাকলেও আজকে আমরা চলে এসেছি এমন একটা স্পট যেটার নাম হয়তো আপনারা সবাই শুনেছেন, গোপালপুর, যেখানকার সমুদ্রটা দেখার মতো, কিন্তু অন্ধকার হয়ে যাওয়ার জন্য দেখা যাচ্ছে না। সত্যি বলতে সমুদ্রের হাওয়া, আর একটু আগেই সকালে খেয়েছি মহেন্দ্রগিরির মানে কি বলবো পর্বত শৃঙ্খলের হাওয়া, দুটোর মধ্যে পার্থক্য যথেষ্ট। সমুদ্রের ফিলিংস নিয়ে আমরা ফিরছি। দারুণ এক সন্ধ্যার অনুভূতির সাক্ষী থাকলাম আমরা আমাদের এই ট্যুরে। দারুণ। গোপালপুরে আপনারা আসুন, ব্রহ্মপুর থেকে খুব একটা বেশি দূরে না, মাত্র 25 থেকে 30 মিনিটের দূরে। আপনারা যদি মনে করেন আপনাদের ট্যুর প্ল্যানে এটাকেও আসতে পারেন। রাতে
মাত্র 30 টাকায় দারুণ সুইট কর্ন খেয়ে ফিরে চললাম স্টেশনের উদ্দেশ্যে। তো আজকে আমরা আমাদের ট্রিপের একদম শেষ পর্যায়ে এসে পৌঁছে গেছি। আর আমাদের টোটাল ট্রিপে যার কথা না বললেই একেবারে নয়, তিনি হচ্ছেন আমাদের গাড়ির ড্রাইভার চন্দনজি, যিনি আমাদের প্রত্যেকটা স্পট একদম কিন্তু খুব দারুণভাবে ঘুরিয়েছেন। এবং এরকম ড্রাইভার যদি আমরা না পেতাম হয়তো আমাদের ট্যুরটা এতটা সাকসেসফুলি কমপ্লিট করতে পারতামই না। আর আপনারা যে প্ল্যান করবেন, দারিংবাড়ি হোক, গোপালপুর হোক, বা আমরা যে টোটাল ট্যুর প্ল্যান করেছি समस्त किसी কিন্তু উনি করিয়ে দেবেন এবং পুরো কমপ্লিট প্যাকেজও করিয়ে দেবেন। आपका नंबर बोल दीजिए, कैसे आपको कांटेक्ट करेगा? मेरा नंबर है 7609887739। ओके, आप फ़ोन से कांटेक्ट कर सकते हैं। ये मेरा व्हाट्सएप नंबर है। तो थैंक यू, बहुत अच्छा लगा आपसे घूम के। ठीक है, ओके। এবার ছোট্ট করে ম্যাপের মাধ্যমে আপনাদের জায়গাগুলির ব্যাপারে একটা আইডিয়া তৈরি করে দিই। জুলাই আগস্ট থেকে শুরু করে এপ্রিল মে অবধি যে কোনো সময় এই জায়গাটিকে আপনারা ঘুরে যেতেই পারেন। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। তাহলে আর বেশি দেরি না করে এখনই প্ল্যান করে ফেলুন এই মিনি তিব্বতের। আর ঘুরে এসে আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানান আপনাদের অভিজ্ঞতার কথা। এসএসবি এক্সপ্লোরারের জার্নিতে আপনাদের সাপোর্ট ও ভালোবাসা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে আগামী ভিডিওতে খুব তাড়াতাড়ি।